হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর জন্য আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার এই বুক থেকে অলরেডি যে প্র্যাকটিস সেট শুরু করেছি, আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগে 7টি প্র্যাকটিস সেট অলরেডি করা হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করব আজকের সেশনটি। প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। দেখো প্রথমেই রয়েছে যে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন। এই গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এটা হচ্ছে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি। এছাড়া দেখো আর একটা কমিটি রয়েছে, সেটা হচ্ছে স্টিয়ারিং কমিটি। এই স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু হচ্ছেন কি স্টিয়ারিং কমিটির সভাপতি, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে রয়েছে যে ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকুরিতে সকলের সমানাধিকারের কথা বলা রয়েছে। সরকারি চাকুরিতে সকলের সমানাধিকারের কথা বলা রয়েছে কত নং ধারায়, এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হচ্ছে অপশন এ, অর্থাৎ 16 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো সংবিধানের 3য় অধ্যায়ের এই 16 নং ধারাতে কিন্তু বলা রয়েছে যে কি সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্র কারোর সঙ্গে কি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, এটা কিন্তু বলা রয়েছে 16 নং ধারায়। আর দেখো এই যে 3য় অধ্যায় রয়েছে, এই 3য় অধ্যায়ে কিন্তু রয়েছে 12 থেকে 35 নং ধারাটি। আর এখানে 12 থেকে 35 নং ধারা কিন্তু মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়। এই অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়, এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 5 বছরের জন্য কিন্তু এটি গঠিত হয়ে থাকে। দেখো কেন্দ্র রাজ্য আর্থিক সম্পদ বন্টন করার উদ্দেশ্যে রাষ্ট্রপতির প্রতি 5 বছর অন্তর কিন্তু এই অর্থ কমিশন গঠন করে থাকেন। ভারতীয় সংবিধানের 280 নং ধারায় এই অর্থ কমিশনের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই যে অর্থ কমিশন গঠন করা হবে, এই অর্থ কমিশন গঠনের কথা কিন্তু 280 নং ধারায় বলা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতিকে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে। এই রাষ্ট্রপতিকে কোনো ব্যক্তি যদি প্রাণদণ্ডে দণ্ডিত হয়ে থাকেন, তার যদি ফাঁসি হয়ে থাকে, তাহলে তাকে ক্ষমা করার কিন্তু একটা অধিকার রয়েছে রাষ্ট্রপতির। এটা কত নং ধারায় উল্লেখ রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 72 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো ভারতের সংবিধানের এই 72 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু প্রাণদণ্ডে অভিযুক্ত ব্যক্তির শাস্তি হ্রাস বা লঘুকরণ অথবা শাস্তি মুকুবও করে দিতে পারে। এছাড়া এই যে 66 নং ধারার কথা বলা রয়েছে অপশন এতে, এই 66 নং ধারায় কিন্তু কি বলা রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা রয়েছে 66 নং ধারায়। এছাড়া রয়েছে অপশন বিতে যেটা তোমার 67 নং ধারা, এখানে কি বলা রয়েছে, এখানে কিন্তু বলা রয়েছে উপরাষ্ট্রপতির অপসারণের কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে অপশন ডিতে যেটি, সেটা হচ্ছে 76 নং ধারা, এখানে কি বলা রয়েছে অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু এখানে বলা রয়েছে 76 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখো অর্থ বিলকে রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে। রাজ্যসভা সর্বোচ্চ কতদিন এই তোমার রাজ্যসভা একটি অর্থ বিলকে আটকে রাখতে পারে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 14 দিন কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো ভারতের সংবিধানের 110 নং ধারায় অর্থ বিলের সংজ্ঞা প্রদান করা রয়েছে। আর এই অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই কিন্তু উত্থাপন করা যায়, এটাও তোমরা মনে রাখবে যে অর্থ বিল কেবলমাত্র কি লোকসভাতেই কিন্তু উত্থাপন করা যায়। আর রাজ্যসভা অর্থ বিলকে কেবলমাত্র 14 দিন আটকে রাখতে পারে। আর এই নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে, অর্থাৎ এই 14 দিন পেরিয়ে গেলে অর্থ বিলটি কিন্তু রাজ্যসভাতে পাশ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। পরবর্তী কোশ্চেন দেখো বিধানসভার অধিবেশনে কে আহ্বান করেন, অর্থাৎ বিধানসভার অধিবেশন কে আহ্বান করে থাকেন, এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাজ্যপাল কিন্তু এটি আহ্বান করে থাকেন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হাইকোর্টের প্রধান বিচারপতিরা কত বছর পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত হতে পারেন, অর্থাৎ নিজের পদে হাইকোর্টের তোমার প্রধান বিচারপতিরা কতদিন পর্যন্ত থাকতে পারেন, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু অপশন বি, অর্থাৎ 62 বছর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো হাইকোর্টের বিচারপতিগণ 62 বছর পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। আর 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1963 সালের 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স আগে ছিল 60, সেখান থেকে কিন্তু এটাকে বাড়িয়ে 62 করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি রয়েছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা অপশনের ভিত্তিতে ধরা হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ টি.বি. রাধাকৃষ্ণন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এই যে টি.বি. রাধাকৃষ্ণন, ইনি কিন্তু 2019 সালে তোমার 4 এপ্রিল থেকে তিনি এই পদে আসেন।
এর পরবর্তীতে 28শে এপ্রিল 2021 সাল পর্যন্ত কিন্তু ইনি ছিলেন। এর পরবর্তীতে 29শে এপ্রিল 2021 সাল থেকে কিন্তু আরও নতুন আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি আসেন, তার নাম কি শ্রী রাজেশ বিন্দাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো শ্রী রাজেশ বিন্দাল কিন্তু 29শে এপ্রিল 2021 সাল থেকে তিনি বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন, কিন্তু এখানে অপশনের ভিত্তিতে কিন্তু অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো 1862 খ্রিস্টাব্দে এই কলকাতা হাইকোর্ট কিন্তু তোমার গঠন হয়। আর এই কলকাতা হাইকোর্টকে আগে কিন্তু বলা হতো সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল। আর তার প্রধান বিচারপতি তখন কে ছিলেন? তার প্রধান বিচারপতি ছিলেন কিন্তু বার্নেস পিকক, ইনি কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন। এর পরবর্তীকালে স্বাধীন হওয়ার পর, ভারত স্বাধীন হওয়ার পর কিন্তু বিচারপতি অর্থাৎ প্রথম বিচারপতি কে হন স্বাধীনতার পর? তিনি হচ্ছেন কি ফণীভূষণ চক্রবর্তী। ইনি কিন্তু স্বাধীনতার পর প্রথম বিচারপতি হন এই কলকাতা হাইকোর্টের। আর বর্তমান বিচারপতি কে রয়েছেন? রাজেশ বিন্দাল রয়েছেন বর্তমান বিচারপতি। পরবর্তী কোশ্চেন দেখো, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়? এই ভাষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? এটা কালকে আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের 7 নম্বর প্র্যাকটিস সেটে। সেখানে কিন্তু অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ বিজি খের কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 1955 সালে বিজি খেরের নেতৃত্বে ভারতে প্রথম এই ভাষা কমিশন গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, বর্তমানে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ, অর্থাৎ বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন বি, অর্থাৎ 5 বছর কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো পঞ্চায়েতের ব্যবস্থা, এই পঞ্চায়েতি ব্যবস্থা কত নং ধারায় বলা রয়েছে? 243 থেকে 243 ও এই পর্যন্ত কিন্তু যে ধারাগুলো রয়েছে সেখানে কিন্তু এই পঞ্চায়েতি ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। আর এই পঞ্চায়েতের মেয়াদ যেখানে বলা রয়েছে, অর্থাৎ কত মেয়াদ থাকবে সেটা কিন্তু বলা রয়েছে হচ্ছে 243 ই নং ধারায়। আর দেখো পঞ্চায়েতি নির্বাচন যে হবে, এই নির্বাচন প্রক্রিয়ার কথা, নির্বাচনের কথা কিন্তু উল্লেখ রয়েছে 243 কে নং ধারায়, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে মণ্ডল কমিশন কত সালে গঠিত হয়? তো দেখো সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে এই মণ্ডল কমিশন কত সালে গঠিত হয়? এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন এ, অর্থাৎ 1979 কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকার 1979 সালের তোমার 1 জানুয়ারি কিন্তু বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডলের নেতৃত্বে মণ্ডল কমিশন কিন্তু গঠন করেছিল। এটার উদ্দেশ্যই ছিল অনুন্নত শ্রেণীর অবস্থা খতিয়ে দেখার উদ্দেশ্যই কিন্তু ছিল এর মূল উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন, যে ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হিস্ট্রি কোশ্চেনে চলে এসেছে এখানে। এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা বলে দিয়ে যাচ্ছি আমরা। এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ 1939 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানের কত নং ধারাতে আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে? এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ 263 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো রাজ্যগুলির অভ্যন্তরীণ বিরোধ মীমাংসা এবং রাজ্যগুলির মধ্যে উন্নয়নের বোঝাপড়া অক্ষুণ্ণ রাখতে কিন্তু আন্তঃরাজ্য পরিষদ গঠন করার কথা বলা রয়েছে এই 263 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের দুটি প্রেস রয়েছে, সেই প্রেস দুটির নাম কি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু অপশন এ, অর্থাৎ তোমার মাইশোর এবং শালবনী কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 1995 সালে ভারতের কারেন্সি নোটের অতিরিক্ত চাহিদা মেটাতে BRBNMPL তৈরি করা হয়। আর এটি আরবিআই এর সম্পূর্ণ অধীনস্থ সংস্থা একটি। আর এখানে INR নোট ছাপানো হয়। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে যে তারাপোর কমিটি তৈরি হয়েছিল ড্যাশ বিষয়ে সুপারিশের জন্য। কোন বিষয়ে সুপারিশের জন্য এই তারাপোর কমিটি তৈরি হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশন সি, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট রূপান্তর যোগ্যতা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো বৈদেশিক লেনদেনে যেটাকে বলা হচ্ছে BOP, এই BOP অর্থাৎ বৈদেশিক লেনদেন যেটা, এই বৈদেশিক লেনদেনে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট খাতে বিদেশি মূলধনের আগমন এবং বহিরাগমন প্রতিফলিত হয়। আর এই খাতের লেনদেনের জন্য অঙ্ক বৈদেশিক মুদ্রার পুরোপুরি রূপান্তরযোগ্য নয় যদিও, কিন্তু BOP এর কারেন্ট অ্যাকাউন্ট খাতে কিন্তু লেনদেনের অঙ্ক বৈদেশিক মুদ্রার সম্পূর্ণরূপে রূপান্তরযোগ্য। এটা কিন্তু এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, অর্থ কমিশনের করা সুপারিশগুলির কার্যকালের মেয়াদ, অর্থাৎ অর্থ কমিশনের করা সুপারিশগুলির কার্যকালের মেয়াদ কত রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 5 বছর কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অর্থ কমিশন তাদের সুপারিশে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কমিশনের অস্তিত্ব বিলুপ্ত হয়, কিন্তু তাদের যে করা সুপারিশ ছিল সেই সুপারিশ কিন্তু 5 বছর পর্যন্ত কার্যকরী থাকে।
পরবর্তী কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম পরিকল্পনা কমিশন তৈরি হয় কত সালে? স্বাধীন ভারতের প্রথম তোমার পরিকল্পনা কমিশন গঠিত হয়। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 15ই মার্চ 1950 কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 1938 সালে সুভাষচন্দ্র বসু তত্ত্বাবধানে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু প্রথম দেশীয় জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেন। আর দেখো 1950 সালে স্বাধীন ভারত সরকারের কাছে জেপি নারায়ণের কাছে এই পরিকল্পনার ধারণা কিন্তু পেশ করেন প্রথম। আর দেখো এই যে পরিকল্পনা কমিশন, এই প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে, প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিন্তু হচ্ছেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয়ে থাকেন? এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিন্তু হয়ে থাকেন পদাধিকার বলে কিন্তু পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন কে? প্রধানমন্ত্রী কিন্তু হয়ে থাকেন। তো দেখো 2014 সালে তো এই পরিকল্পনা কমিশনটা পরবর্তীতে নীতি আয়োগে রূপান্তরিত হয় 2014 সাল থেকে। তো বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছেন? তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রয়েছেন। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এর প্রণেতাকে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ দাদাভাই নৌরোজি কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 1868 সালে দাদাভাই নৌরোজি রচিত গ্রন্থটি হচ্ছে এইটি, অর্থাৎ 1868 সালে কিন্তু এটি রচনা করা হয়, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস ড্যাশ, অর্থাৎ কোন দুটি প্লাস করে আমাদের জিএনপি পাওয়া যায়? এখানে দেখো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ এনআইএ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এখানে সূত্রটা দেখো জিএনপি মাইনাস জিডিপি যদি করা হয় তাহলে কিন্তু এই এনআইএ পাওয়া যায়। জিএনপি জিডিপির থেকে কখন ছোট হবে? যখন কিন্তু তোমার এনআইএ শূন্যর থেকে কম হবে, তখন কিন্তু এই তোমার জিএনপি জিডিপির থেকে ছোট হয়ে থাকে। তারপরে দেখো বলা রয়েছে যে তোমার জিএনপি কখন জিডিপির থেকে বেশি হবে? যখন এই এনআইএ হচ্ছে তোমার 0 থেকে বেশি হবে, তখনই কিন্তু এই তোমার জিএনপি জিডিপির থেকে বেশি হয়ে থাকবে। এবার দেখো জিএনপি এবং জিডিপি কখন সমান সমান হবে? যখন তোমার এনআইএ এবং শূন্য, অর্থাৎ এনআইএ যখন শূন্য থাকবে তখনই কিন্তু আমাদের এই জিএনপি এবং জিডিপি সমান সমান হবে, ইকুয়াল হবে। তো এখানে এটা ভালো করে দেখে নেবে। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে ডিআইপিএএম এর পুরো কথা হলো, অর্থাৎ কোনটি এখানে রাইট অ্যান্সার হবে? এখানে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট, এটি কিন্তু হবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো ভারত সরকারের বিলগ্নীকরণ মন্ত্রকের নাম পরিবর্তন করে বর্তমানে কিন্তু এই নামটা দেওয়া হয়েছে ডিআইপিএএম। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো ভারতের রিজার্ভ ব্যাংকের ধারণা উদ্ভূত হয়েছিল ড্যাশের লেখা গ্রন্থ দি প্রবলেম অফ দি রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন ড্যাশ থেকে, অর্থাৎ এই যে তোমার গ্রন্থটি রয়েছে এই গ্রন্থ থেকে, কার গ্রন্থ থেকে ভারতের রিজার্ভ ব্যাংকের ধারণা এসেছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডি, অর্থাৎ বি.আর. আম্বেদকর কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর একটা জিনিস এখান থেকে দেখো, এই যে গ্রন্থটির নাম দেওয়া রয়েছে এই গ্রন্থটি কার লেখা এটাও কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারবে যে বি.আর. আম্বেদকরের কিন্তু এই গ্রন্থটি লেখা। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। এর সভাপতি হচ্ছেন কে? অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ কেসি নিয়োগী কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো ভারতের অর্থ কমিশন আইন পাশ হয় তো 1951 সালে এবং সংশোধিত হয় 1955 সালে, আবার এটি সংশোধিত হয়। আর প্রথম অর্থ কমিশনের সুপারিশগুলির কার্যকালের মেয়াদ কত ছিল? 1952 থেকে 57। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক কাজ শুরু করে, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে কাজ শুরু করে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 1 এপ্রিল 1935 কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো আরবিআই আইন 1934 অনুসারে আরবিআই তৈরি হয় এবং কাজ কিন্তু শুরু হতে হয় কত সালে? 1935 সালে 1 এপ্রিল কিন্তু এর কাজ শুরু হয়। আর এই আরবিআই এর জাতীয়করণ হয় কত সালে? এর জাতীয়করণ কিন্তু হয় 1 জানুয়ারি 1949 সালে, এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, নবরত্ন শিল্প বিষয়টি রূপায়িত হয় ড্যাশ সালে? দেখো নবরত্ন শিল্প এই যে বিষয়টি এটা রূপায়িত হয় কত সালে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 1997 কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত রয়েছে? বর্তমানে কিন্তু এই নবরত্ন কোম্পানির সংখ্যা রয়েছে হচ্ছে 16টি এবং মহারত্ন কোম্পানির সংখ্যা কয়টি রয়েছে? 8টি, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, যে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি
প্রকৃতপক্ষে কি? স্থিতিশীল উন্নয়ন বলতে কাকে বলা হয়? যেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি প্রকৃতপক্ষে কি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ অর্থনীতি এবং পরিবেশের যোগাযোগ। এটাই কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো স্থিতিশীল উন্নয়ন অ্যাকচুয়ালি হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না করে যখন উন্নয়নটা করা হয় সেটাকেই কিন্তু বলা হয় স্থিতিশীল উন্নয়ন। তো এই অর্থনীতি এবং পরিবেশের যোগাযোগ কিন্তু রয়েছে এখানে, তাই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে গেল কি অর্থনীতি এবং পরিবেশের যোগাযোগ কিন্তু হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এখানে স্থিতিশীল উন্নয়নের ধারণার গুরুত্ব পেয়েছে তোমার আন্তঃপ্রজন্ম সাম্যের বিষয়টিতে। আর এই ধারণার অর্থনীতিতে কিন্তু পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এক হচ্ছে উৎসর ভূমিকা আর একটা কি রয়েছে আত্মীকরণের ভূমিকা। এই দুটো ভূমিকা কিন্তু এখানে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে রয়েছে, এটা মনে রাখবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।